ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে নতুন একটি চ্যাপ্টার, একটি টপিক আরম্ভ করতে যাচ্ছি। আসাম হিস্ট্রি নিয়ে আলোচনা করব। ওই দিন 3টি অথবা 4টি ক্লাসের মধ্যে টোটাল আসাম হিস্ট্রি আমরা কভার করব। যেভাবে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি কভার করেছিলাম অ্যানসিয়েন্ট থেকে নিয়ে মডার্ন অবধি পর্যন্ত, 1947 অবধি পর্যন্ত, সেম তেমনিভাবে আমরা প্রি হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েবল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি কভার করব আসামের। তো যেভাবে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাতৃভাষা, রিজনাল ল্যাঙ্গুয়েজ, সবার প্রিয় ভাষা এই বাংলা ভাষায় আমরা হিস্ট্রি দেখেছিলাম, ইন্ডিয়ান হিস্ট্রি। আজকের ক্লাস থেকে আমাদের আসামের হিস্ট্রি হবে। অনেকে বলেছেন স্যার আসাম হিস্ট্রি অনেকটা টাফ অ্যান্ড অলসো অনেক লং। তাই আমি বলবো আজকে যদি আপনারা ওয়াচ করেন ফিল হবে যে কতটা ক্রোনোলজিক্যাল স্ট্র্যাটেজি অনুসারে আমি প্রপার ম্যানারে আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থাপন করব। পূর্বে যেভাবে আমরা হিস্ট্রি ক্লাসেসগুলো আলোচনার সাথে সাথে কনসেপ্ট বিল্ড আপ করেছিলাম, বুঝেছিলাম, সেম তেমনিভাবে আজকের ক্লাস হবে। অ্যান্ড পরবর্তী আসাম হিস্ট্রি এইভাবে 3টি অথবা 4টি ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। আমি পূর্বে একটি কথা বলে দিই আপনাদেরকে। আমি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন মেইন পয়েন্টগুলো লিখেছি। মনে করেন এই জায়গায় যে পয়েন্টগুলো আমি লিখেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য, এই পয়েন্ট থেকে 30 থেকে 40টি প্রশ্ন ক্রিয়েট হতে পারে। কিভাবে প্রশ্ন ক্রিয়েট হবে, কি প্রশ্ন হতে পারে তা আপনাদেরকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। এবং আমরা আজকে সম্পূর্ণ এনসিয়েন্ট হিস্ট্রি এর পূর্বের প্রি হিস্ট্রি থেকেও আমরা কিছু কনসেপ্ট, এগুলো হচ্ছে প্রি হিস্ট্রির কনসেপ্ট আমরা আলোচনা করব বিলকুল আসাম হিস্ট্রির। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্টাডি চলছে, আপনাদের ম্যাথস, রিজনিং, ইংলিশ অ্যান্ড অলসো জেনারেল নলেজ কমপ্লিট হয়ে গিয়েছে। এসএসসি থেকে কিছু পোর্শন আমাদের রয়েছে, যে এসএসসি পোর্শনগুলো আমাদের বুঝতে হবে। যেমন আসাম হিস্ট্রি, এগুলো যদি আপনি সেলফ স্টাডি করেন তাহলে আপনার রিলেট করতে পারবেন না। অনেক সময় কি হয়, অনেকটা টার্ম এক জায়গায় থাকবে, অন্য জায়গায় সেম টার্মটি চলে আসবে, তো এই জায়গার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। তাই আমি ক্রোনোলজিক স্ট্র্যাটেজিতে বিলকুল একটি সিকোয়েন্সের মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করব। প্রথম থেকে আরম্ভ করে শেষ অবধি পর্যন্ত আমরা যেভাবে লাস্ট হিস্ট্রির ক্লাসগুলো দেখেছিলাম সেম তেমনিভাবে পড়ব, তখন বিলকুল ইজি হয়ে যাবে। যদি আপনি অলরেডি আসাম হিস্ট্রি পড়ে নিয়েছেন তারপরও ক্লাস ওয়াচ করবেন, 5 মিনিটস অথবা 10 মিনিটস ওয়াচ করার পর ফিল হবে যে আপনার কনসেপ্টটা কীভাবে ক্লিয়ার হচ্ছে। বিলকুল মাইন্ডে সেট আপ হয়ে যাবে, আর কখনো ভুলবেন না। তো আজকে দেখতে পাচ্ছেন হিস্ট্রি অফ আসাম প্রি হিস্টোরি পিরিয়ড হচ্ছে বিফোর 6th সেঞ্চুরি বিসি। অর্থাৎ আমরা জানি, বারবার বলি যে আমার প্রতিটি কথা আপনারা ফলো করবেন, প্রতিটি কথা থেকে একটি প্রশ্ন ক্রিয়েট হবে। আমি যা কথা বলবো সব কথাটুকু রিলেটেড টু নলেজ অ্যান্ড হিস্ট্রি রিলেটেড কথা বলবো, এবং প্রত্যেকটি কথার মধ্যে একটি প্রশ্নের জবাব থাকবে। তো নাম্বার 1 হচ্ছে 4th সেঞ্চুরি বিসির পূর্বের যে সময়টা, বিফোর 4th সেঞ্চুরি বিসি, তাকে বলা হয় প্রি হিস্ট্রি। আসামের প্রি হিস্ট্রি বলা হয় 4th সেঞ্চুরি বিসির পূর্বের সময়কে। আর অ্যানসিয়েন্ট হিস্ট্রি আরম্ভ হয় 4th সেঞ্চুরি থেকে। একটি প্রশ্ন তৈরি হতে পারে যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ আসাম কত সেঞ্চুরি থেকে আরম্ভ হয়, তা হচ্ছে 4th সেঞ্চুরি থেকে। অ্যান্ড 4th সেঞ্চুরির পূর্বের যে সময় তাকে বলা হয় প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রি হিস্ট্রি পিরিয়ড। তো আমরা দেখি নাম্বার 1 দেখতে পাচ্ছেন, আমি এইভাবে এরো দিয়ে দিয়েছি যে এই জায়গা থেকে আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করব, তারপরে 2nd, তারপরে 3rd, 4th, 5th, 6th, 7th, এইভাবে 7th আমি এরো দিয়ে দিয়েছি। 7th এরো থেকে আমরা 10টি করে যদি পয়েন্ট শিখি, কনসেপ্ট ক্লিয়ার করি, তাহলে এই 70 আমাদের কোয়েশ্চন ক্লিয়ার হয়ে যাবে। তো নাম্বার 1 হচ্ছে দ্য এনসিয়েন্ট নেম অফ আসাম ওয়াজ। আসামের প্রাচীনকালের নাম 3টি ছিল। মনে রাখবেন কখন কিভাবে প্রশ্ন করবে আর কিভাবে প্রশ্ন করলে আপনি জবাব কোনটি দেবেন। নাম্বার 1 হচ্ছে প্রাগজ্যোতিষপুর। নাম্বার 2 আমরা জানি প্রাগজ্যোতিষাও বলা হয় এবং কামরূপও বলা হয়। যদি বলা হয় অ্যাকর্ডিং টু মহাভারত, ভালো করে বুঝবেন, অ্যাকর্ডিং টু মহাভারত অথবা অ্যাকর্ডিং টু রামায়ণা, মহাভারত আমি বাদ দিয়ে রামায়ণা বললাম, অ্যাকর্ডিং টু রামায়ণার মধ্যে যদি বলা হয় যে আসামের এনসিয়েন্ট নাম কী ছিল, তখন বলবেন অ্যাকর্ডিং টু রামায়ণা আসামের এনসিয়েন্ট নাম ছিল প্রাগজ্যোতিষা, প্রাগজ্যোতিষপুর নয়, প্রাগজ্যোতিষা। আর যদি ডাইরেক্টলি আপনাকে আস্কিং করা হয় যে এনসিয়েন্ট আসামের নাম কী ছিল, তখন বলবেন প্রাগজ্যোতিষপুর।
আর কামরূপা যদি আপনাকে কি বলা হয় একটু আলাদা করে আস্কিং করা হয়, যেমন ইট ওয়াজ ফেমাস ফর, আচ্ছা এই জায়গায় নয়, এই জায়গায় লেখাছি একটি পয়েন্ট, ইট ওয়াজ ফর্মারলি নোন বাই নেম অফ কামরূপা। এই জায়গায় দেখতে পাচ্ছেন কামরূপ, এই জায়গায় নামটি এসেছে। তো প্রথম কনসেপ্ট আমরা ক্লিয়ার করি। এনসিয়েন্ট নেম অফ আসাম ওয়াজ প্রাগজ্যোতিষপুর। এনসিয়েন্ট নাম হচ্ছে প্রাগজ্যোতিষপুর। আর যদি বলা হয় অ্যাকর্ডিং টু রামায়ণা এনসিয়েন্ট নাম কী ছিল আসামের, তখন প্রাগজ্যোতিষা বলবেন, প্রাগজ্যোতিষপুর নয়। প্রাগজ্যোতিষা অবধি পর্যন্ত স্টপ হয়ে যাবেন। অপশন থাকতে পারে কনফিউশন ক্রিয়েট করার জন্য। তারপর আমি ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন লিখেছি অমর্ত্য রাজা। অমর্ত্য রাজা হচ্ছেন ওই রাজা যে বলা হয় অ্যাকর্ডিং টু রামায়ণা, অর্থাৎ আসামের এনসিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রির সময়টুকু আমরা 4টি ইপিক্স থেকে, ইপিক্স হচ্ছে মহাকাব্যকে ইপিক্স বলা হয়, 4টি ইপিক্স থেকে আমরা পেয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে রামায়ণা, মহাভারত, কালিকা পুরাণ, অ্যান্ড অলসো আমরা আরেকটা দেখেছিলাম যে অগ্নিতন্ত্র। এই 4টি রয়েছে, এই 4টি থেকে প্রশ্ন ক্রিয়েট হয়, তা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই স্টেপ যখন আসবে। তো এই জায়গা থেকে আমরা শিখলাম এতটুকু। অ্যান্ড যদি বলা হয় অ্যাকর্ডিং টু রামায়ণা হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রাগজ্যোতিষপুর বা প্রাগজ্যোতিষা, অ্যাকর্ডিং টু রামায়ণা যখন আসবে প্রাগজ্যোতিষা বলবে, প্রাগজ্যোতিষপুর বলবে না। তো অ্যাকর্ডিং টু রামায়ণা হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রাগজ্যোতিষা, তখন আপনি আনসার বলবেন অমৃত রাজা। এই জায়গায় আমি জাস্ট পয়েন্ট টু নিয়ে এসেছি যাতে আপনাদের সাথে আলোচনা করতে পারি। এই জায়গায় যদি আপনারা লেখে নেন কনসেপ্ট ক্লিয়ার হবে না। কনসেপ্টটুকু যদি আমার কথা শুনে বুঝে তারপরে নোটস করেন কনসেপ্ট ক্লিয়ার হবে। আশা করি নোটসের প্রয়োজনই হবে না, জাস্ট শোনেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যদি বলে অ্যাকর্ডিং টু রামায়ণা হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রাগজ্যোতিষা, তখন বলবেন অমৃত রাজা। অমৃত রাজা উনি ছিলেন ফাউন্ডার। তারপর নেক্সট পয়েন্ট দেখেন কি রয়েছে, ইট ওয়াজ ফেমাস ফর অ্যাস্ট্রোলজি অ্যান্ড কল্ড দ্য সিটি অফ ইস্টার্ন অ্যাস্ট্রোলজি। এই জায়গা থেকে 2টি প্রশ্ন ক্রিয়েট হয় যে আসামকে কি নামে জানা যেত। তো আসামকে জানা যেত কল্ড দ্য সিটি অফ ইস্টার্ন অ্যাস্ট্রোলজি। যদি বলে দ্য সিটি অফ ইস্টার্ন অ্যাস্ট্রোলজি কোন প্লেসকে বলা হতো, তা হচ্ছে প্রাগজ্যোতিষপুরকে বলা হতো। প্রাগজ্যোতিষপুরকে বলা হতো দ্য সিটি অফ ইস্টার্ন অ্যাস্ট্রোলজি। অ্যান্ড অলসো অ্যাস্ট্রোলজি প্লেস বলা হয় প্রাগজ্যোতিষপুরকে বলা হতো। তারপর আরেকটি প্রশ্ন এই জায়গা থেকে ক্রিয়েট হতে পারে, যদি বলে যে প্রাগজ্যোতিষপুর যে কিংডমটি ছিল, এই কিংডমটি তো আমরা দেখেছি যে অ্যাকর্ডিং টু রামায়ণা বললে আমরা বলবো অমৃত রাজা উনি ফাউন্ড করেছিলেন, উনি স্থাপন করেছিলেন। যদি প্রেজেন্ট সময় নিয়ে একটি তুলনামূলক প্রশ্ন করে যে প্রাগজ্যোতিষপুর প্রেজেন্ট সময়ে কি নামে পরিচিত বা প্রেজেন্ট সময়ে কোথায় রয়েছে মডার্ন, যদি বলে তাহলে হবে গুয়াহাটি। অর্থাৎ গুয়াহাটিকে আগের সময়ে প্রাগজ্যোতিষপুর বলা হতো। এই কথাটিও আমি স্টাডি করেছি, তাই আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করছি, মনে রাখবেন কথাগুলো পয়েন্টটুকু। তারপর আমরা দেখব ইট ওয়াজ, আচ্ছা দেখে নিয়েছি ফর্মারলি নোন বাই দ্য নেম অফ কামরূপা। কামরূপাও বলে জানা যেত এই আসামকে। অ্যান্ড এই জায়গার মধ্যে আমি অন্য একটি পয়েন্ট নিয়ে এসেছি যাতে একসাথে সব আলোচনা করতে পারি। মহিরঙ্গ দানব এক্সামের মধ্যে আসে যে হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট কিং অফ প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুরের আর্লিয়েস্ট দিয়ে এই জায়গায় বোঝাচ্ছে যে একবারে সর্বপ্রথম কে রাজা ছিলেন, তিনি হচ্ছেন মহিরঙ্গ দানব। তিনি কোন ডাইনেস্টি থেকে বিলং করতেন, তিনি দানবা ডাইনেস্টি থেকে বিলং করতেন। এই জায়গায় আরেকটি প্রশ্ন ক্রিয়েট, মনে রাখবেন আমি প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করছি। এক্সামের মধ্যে যদি প্রশ্ন করে যে এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে সর্বপ্রথম আর্লিয়েস্ট ডাইনেস্টি কোনটা, তখন দানবা ডাইনেস্টি হবে না, বৌমা ডাইনেস্টি হবে না, তখন আনসারটি হবে আমরা দেখেছি যে এরপরের বর্মা ডাইনেস্টি হবে, বর্মন ডাইনেস্টি আমরা জানি। এই বর্মন ডাইনেস্টিটি হবে যে এনসিয়েন্ট হিস্ট্রির আর্লি ডাইনেস্টি। এই কথাটি মনে রাখবেন। যদি এনসিয়েন্ট হিস্ট্রি থেকে বলে এইভাবে যে এনসিয়েন্ট হিস্ট্রির আর্লি ডাইনেস্টি কোনটি, মানে প্রারম্ভিকের সময়ের ডাইনেস্টি কোনটি, তা হবে ব্রাহ্মণ ডাইনেস্টি বা বর্মন ডাইনেস্টি। এই আমরা আজকে 3টি ডাইনেস্টি আলোচনা করব এই ফেজের পর। নেক্সট ফেজের মধ্যে নাম্বার 1 আমরা বর্মন ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। তারপরে নেক্সট এসেছিল মালচ্চা ডাইনেস্টি, যাকে আমরা শালস্তম্ভ ডাইনেস্টিও বলে জানি। যিনি ফাউন্ড করেছিলেন ওনার নাম শালস্তম্ভ, এই জন্য বলা হয় শালস্তম্ভ ডাইনেস্টি। অ্যান্ড নাম্বার 3 আমরা পালা ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। এই 3টি ডাইনেস্টি টোটালি এনসিয়েন্ট হিস্ট্রি কভার করে নেয় আসাম হিস্ট্রি থেকে। তো এগুলো আমরা বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কী কী ইনসিডেন্ট হয়েছিল, কী কী আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, কে রুলার ছিলেন, পাওয়ারফুল রুলার কে ছিলেন, তা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এখন আমরা প্রি হিস্ট্রি থেকে কনসেপ্ট ক্লিয়ার করি। তো মহিরঙ্গ দানব ছিলেন
আর্লিয়েস্ট কিং অফ প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুরের আর্লিয়েস্ট কিং যদি আস্কিং করা হয় তা হবে মহিরঙ্গ দানব। আর যদি বলা হয় যে মহিরঙ্গ এই শব্দটি কোন ভাষা থেকে নিয়ে আসা হয়েছে, তা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে, মনে রাখবেন। এবং মহিরঙ্গ দানব উনি দানবা ডাইনেস্টি থেকে বিলং করতেন। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়াজ দ্য আর্লিয়েস্ট কিং। তারপরে এন্ড আমি লিখে দিয়ে আরেকটি পয়েন্ট নিয়ে এসেছি, যদি বলে যে এই প্রাগজ্যোতিষপুরের দানবা ডাইনেস্টির শেষতম লাস্ট রাজা কে ছিলেন, তো প্রাগজ্যোতিষপুরের দানবা ডাইনেস্টি যেভাবে মহিরঙ্গ দানব ছিলেন আর্লিয়েস্ট কিং, অথবা লাস্ট কিং হচ্ছেন গটাকাসুর ওয়াজ দ্য লাস্ট কিং। দেখতে পাচ্ছেন গটাকাসুর ওয়াজ দ্য লাস্ট কিং অফ প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুরের দানবা ডাইনেস্টির শেষ রাজা হচ্ছেন গটকাসুর। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার করে নিয়েছি। বিলকুল এগুলি জাস্ট শুনবেন, মনে রাখবেন, কনসেপ্টটুকু হিস্ট্রির মতো। আমি প্রথমে বলেছিলাম যে হিস্ট্রিগুলো আপনি মুখস্থ করে শিখতে পারবেন না, নোটস তৈরি করে শিখতে পারবেন না। আপনাকে কী করতে হবে, একটি গল্পের আকারে যদি আপনি শুনেন, কিস্সা আকারে শুনেন, তাহলে মনে থাকবে এবং কোনো দিনও বলবেন না। তারপর নেক্সট পয়েন্ট থেকে আমরা আলোচনা করি। গটকাসুর ওয়াজ কিল্ড বাই নরকাসুর। গটকাসুরকে নরকাসুর হত্যা করেছিলেন, আর নরকাসুর হত্যা করে উনি ভৌম ডাইনেস্টি স্থাপন করেছিলেন। তো লাস্ট রাজা ছিলেন গটকাসুর, আর ওনাকে যখন হত্যা করা হয়, কে হত্যা করেছিলেন? নরকাসুর। তখন প্রশ্ন করা হয় যে গটকাসুরকে কে হত্যা করেছিলেন? গটকাসুরকে হত্যা করেছিলেন নরকাসুর। আরেকটি প্রশ্ন তৈরি হয়। তারপরে দেখেন নরকাসুর ওয়াজ অলসো নোন। আমি এই জায়গায় শর্ট করে লিখেছি, ব্র্যাকেটের মধ্যে লিখেছি যে নরকাসুরকে জানা যায় বৌমাসুরাও বলেও নরকাসুরকে জানা যায়। কেন? উনি বৌমা ডাইনেস্টি স্থাপন করেছিলেন এই গটকাসুরকে হত্যা করে, এই জন্য নরকাসুরকে বলা হয় বৌমাসুরা। মনে রাখবেন, নরকাসুর ওয়াজ অলসো নন বৌমাসুরা। এই জন্য আমি এই জায়গার মধ্যে বৌমাসুরাটি লিখেছি। তারপরে দেখেন হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ বৌমা ডাইনেস্টি, অর্থাৎ এই নরকাসুর বৌমা ডাইনেস্টি স্থাপন করেছিলেন। কখনো এক্সামের মধ্যে আসে যে হুইচ ডাইনেস্টি, কোন ডাইনেস্টি সাকসিসর অর প্রেসিডর বলা হয়, অথবা বলা হয় পূর্বের। অর্থাৎ কখনো আমি দেখেছি একটি প্রশ্ন যে ব্রাহ্মণ ডাইনেস্টি, এই ব্রাহ্মণ ডাইনেস্টির পূর্বের ডাইনেস্টি কোনটি ছিল? একটি প্রশ্ন আমি দেখেছি এইভাবে তৈরি হয় যে বলবেন যদি এইভাবে প্রশ্ন আসে তা হচ্ছে বৌমা ডাইনেস্টি। কে স্থাপন করেছিলেন? তিনি হচ্ছেন নরকাসুর। কাকে হত্যা করে স্থাপন করেছিলেন? তিনি গটকাসুরকে হত্যা করে স্থাপন করেছিলেন। আর গটকাসুর কে ছিলেন? তিনি দানবা ডাইনেস্টির শেষ রাজা ছিলেন। আর দানবা ডাইনেস্টির প্রথম রাজা ছিলেন মহিরঙ্গ দানব, যা প্রাগজ্যোতিষপুরের প্রথম রাজা বলে পরিগণিত করা হয়। তারপর আমরা দেখব হি ওয়াজ এস্টাবলিশ হিন্দুইজম। এই প্রাগজ্যোতিষপুরে এই নরকাসুর উনি হিন্দুইজম স্থাপন করেন, অর্থাৎ হিন্দু ধর্ম আরম্ভ হয় নরকাসুর থেকে প্রাগজ্যোতিষপুরের মধ্যে, আসামের মধ্যে। তো হিন্দুইজম স্থাপন করেন, কখনো এক্সামের মধ্যে আসবে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবেন এই প্রশ্নটি, যে প্রাগজ্যোতিষপুরের মধ্যে প্রি হিস্ট্রির মধ্যে এনসিয়েন্ট হিস্ট্রির পূর্বের কথা আমরা আলোচনা করছি। এখন অবধি পর্যন্ত এনসিয়েন্ট হিস্ট্রিতে যাইনি। পরবর্তী যখন আমরা ব্রাহ্মণ ডাইনেস্টি শুরু করব, তারপর আমরা মালাচ্ছা ডাইনেস্টি অ্যান্ড পালা ডাইনেস্টি আলোচনা করব। এগুলি হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি অফ আসাম। কিন্তু বর্তমানে আমরা প্রি হিস্ট্রির মধ্যে আসি এনসিয়েন্ট হিস্ট্রির পূর্বে। তো এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে আস্কিং করা হয় যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হিন্দুইজম ইন প্রি হিস্ট্রি অফ আসাম। আসামের প্রি হিস্ট্রির মধ্যে কে হিন্দুইজম স্থাপন করেছিলেন? তিনি হচ্ছেন আমাদের নরকাসুর, যাকে আমরা জানি কি নামে? তা ওনাকে জানি যে বৌমাসুরাও বলে জানি, কেননা উনি বৌমা ডাইনেস্টি স্থাপন করেছিলেন। তারপর আমরা দেখি নরকাসুর ওয়াজ কিল্ড বাই শ্রীকৃষ্ণ। এখন নরকাসুরকে কে হত্যা করেছিলেন? নরকাসুরকে হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীর মধ্যে ওনাদের লর্ড অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উনি কী করেছেন? নরকাসুরকে হত্যা করেছিলেন। অ্যান্ড হি ইজ অলসো কিল্ড দ্য জেনারেল অফ নরকাসুর। এই জায়গার মধ্যে একটি প্রশ্ন রয়েছে, এই জন্য নিয়ে আসলাম। শ্রীকৃষ্ণ উনি কাকে হত্যা করেছেন? নরকাসুরকে হত্যা করেছেন। নরকাসুর কে ছিলেন? নরকাসুর ছিলেন বৌমা ডাইনেস্টির ফাউন্ডার। এই জায়গা থেকে এতটুকু প্রশ্ন ক্রিয়েট হয়। এখন যদি প্রশ্ন করে যে কে হত্যা করেছেন নরকাসুরকে, আনসার হবে শ্রীকৃষ্ণ। তারপর আমি কেন বললাম যে হি ইজ অলসো কিল্ড দ্য জেনারেল অফ নরকাসুর। নরকাসুর যে জেনারেল ছিল তাকেও শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। আর ওই জেনারেল যে ছিল তার নাম ছিল, দেখতে পাচ্ছেন, মুরা। তার নাম কি ছিল? মুরা। তো নরকাসুরের জেনারেল যে ছিল তার নাম ছিল মুরা, আর তাকে হত্যা করেন শ্রীকৃষ্ণ। হত্যা করার পর
এই শ্রীকৃষ্ণকে মুরারি বলেও আমরা জানি। তো আমরা জানি শ্রীকৃষ্ণ অলসো নোন অ্যাজ মুরারি আফটার দ্য কিলিং দ্য জেনারেল অফ নরকাসুর। নরকাসুরের জেনারেল যে মুরা, তাকে হত্যা করার পর ওনার আরেকটি নাম এক্সট্রা হয়ে যায়, ওনাকে নাম দেওয়া হয়, তা হচ্ছে মুরারি। তখন প্রশ্ন যদি মধ্যে যদি আসে, এক্সামে আসে যে শ্রীকৃষ্ণকে কেন মুরারি বলা হয়, কেন এই জন্য মুরারি বলা হয় যে উনি নরকাসুরের জেনারেল মুরাকে হত্যা করেছিলেন, এই জন্য শ্রীকৃষ্ণকে মুরারি বলেও জানা যায়। তো অতটুকু আমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি, এই জায়গায় দেখতে পাচ্ছেন রামায়ণা, মহাভারতা অ্যান্ড 2 এপিক্স, অলসো আরও 2টি এপিক্স রয়েছে, কালিকা পুরাণ অ্যান্ড অগ্নিতন্ত্র। এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হয় যে এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে লিটারারি রিসোর্স আমরা কোথায় থেকে পেয়ে থাকি, বা এনসিয়েন্ট হিস্ট্রির যে পিরিয়ডটুকু, প্রি হিস্ট্রির যে পিরিয়ডটুকু রয়েছে, তা যে আমরা পেয়েছি তা কোথায় থেকে পেয়েছি, তা হচ্ছে কালিকা পুরাণ অ্যান্ড অলসো অগ্নিতন্ত্র, এই দুটি থেকে আসে। তো অগ্নিতন্ত্রে আসে না, বেশিরভাগ কালিকা পুরাণ আসে। অর্থাৎ কালিকা পুরাণকে বলা হয় রিসোর্স অফ প্রি হিস্ট্রি। মনে রাখবেন, কখনো এক্সামের মধ্যে যদি আসে যে রিসোর্স অফ প্রি হিস্ট্রি কি, তা হচ্ছে কালিকা পুরাণ। আর অগ্নিতন্ত্র এই কালিকা পুরাণের সাথে ইনভলভ, কখনো কালিকা পুরাণ আসতে পারে, কখনো অগ্নিতন্ত্র আসতে পারে, অ্যান্ড অলসো রামায়ণা অ্যান্ড মহাভারত। তারপর আমাদের আরেকটি কনসেপ্ট রয়েছে যে প্রি হিস্ট্রি যে পিরিয়ড রয়েছে, এই পিরিয়ডের মধ্যে তখনকার পিপলরা উপাসনা করত, ওয়ারশিপ করত 2জন দেবীর। এই 2জন দেবী কে কে, অ্যাকর্ডিং টু কালিকা পুরাণ। অর্থাৎ অ্যাকর্ডিং টু কখনো কালিকা পুরাণ আসবে, কখনো অগ্নিতন্ত্র আসবে, বেশিরভাগ অগ্নিতন্ত্র থেকে আসবে। তো অগ্নিতন্ত্র, অ্যাকর্ডিং টু অগ্নিতন্ত্র যে 2জন দেবীর পূজা করত, কে একজন, এইভাবে প্রশ্ন আসতে পারে যে কে, একজন হচ্ছেন কামাখ্যা আর একজন হচ্ছে কালী। মনে রাখবেন, এই 2জন দেবীর পূজা করত, উপাসনা করত প্রি হিস্ট্রির পিরিয়ডের মানুষরা। তো এই 2জন কোন জায়গা থেকে আমরা পেয়ে থাকি, তা হচ্ছে অগ্নিতন্ত্র, অ্যাকর্ডিং টু অগ্নিতন্ত্র। অর্থাৎ অগ্নিতন্ত্র লিটারেসি থেকেই আমরা জেনেছি যে আসামের প্রি হিস্ট্রি পিরিয়ডের যারা পিপল ছিল, তারা 2জন দেবীকে পূজা করতো, একজন হচ্ছে কামাখ্যা আর একজন হচ্ছেন কালী, এই 2জন মনে রাখবেন। তারপর অ্যাকর্ডিং টু অগ্নিতন্ত্র যে কামাখ্যা মন্দিরটার আমরা মেনশন কোথায় থেকে পাই, কামাখ্যা মন্দিরটি যে মেনশন করা হয়েছে তা হচ্ছে অগ্নিতন্ত্রের মধ্যে মেনশন করা হয়েছে। এই কথাটিও মনে রাখবেন যে কামাখ্যা মন্দিরটি, টেম্পলটি কোথায়, অগ্নিতন্ত্রের মধ্যে মেনশন করা হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট এই জায়গা থেকে। তারপর আমরা দেখি অ্যাকর্ডিং টু মহাভারত, ACC মিনস হচ্ছে অ্যাকর্ডিং টু মহাভারত। অ্যাকর্ডিং টু মহাভারতের মতে কামরূপা কিং, অর্থাৎ কামরূপের কিং ভগদত্ত টুক পার্ট ইন দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র ওয়ার। এই জায়গা থেকে আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো মনে রাখা খুবই প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে মহাভারতের মধ্যে যে ওয়ারটি মেনশন রয়েছে, যাকে আমরা অলরেডি মহাভারতা ওয়ার বলে জানি, এই মহাভারত ওয়ারকে কুরুক্ষেত্র ওয়ার বলা হয়। কুরুক্ষেত্র ওয়ার আমরা হিন্দিতে বলি, আর বাংলাতে যদি বলি তা হবে কুরুক্ষেত্রের ওয়ার। তো কুরুক্ষেত্রের ওয়ারকে মহাভারত ওয়ার বলেও জানা যায়। আর কুরুক্ষেত্রের ওয়ার হয়েছিল 3102 BC-তে। বি শুধু আমি লিখেছি, সি লেখেনি, BC-তে, অর্থাৎ বিফোর বার্থ অফ জিসাস ক্রাইস্ট, BC-তে হয়েছিল। অর্থাৎ এই সনটি মনে রাখবেন, আর কুরুক্ষেত্র ওয়ারটিও মনে রাখবেন। আর কুরুক্ষেত্র ওয়ারকে অলসো নন মহাভারত ওয়ার, এতটুকু প্রশ্ন মনে রাখবেন। আর আসাম থেকে কামরূপা কিংয়ের মধ্য থেকে কে এই কুরুক্ষেত্র ওয়ারের মধ্যে যোগদান করেছিলেন, এক্সামের মধ্যে আসে, তা হচ্ছে ভগদত্ত। দেখতে পাচ্ছেন, ভগদত্ত টুক পার্ট ইন দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র ওয়ার। কুরুক্ষেত্র ওয়ারের মধ্যে ভগদত্ত উনি কি করেছিলেন, যোগদান করেছিলেন, অর্থাৎ সহযোগিতা করেছিলেন কুরুক্ষেত্র ওয়ারের মধ্যে গিয়ে। আর কুরুক্ষেত্র ওয়ার কখন হয়েছিল, 3102 অর্থাৎ 3102 BC এর মধ্যে হয়েছিল। কুরুক্ষেত্র ওয়ারকে অলসো নোন আমরা জানি যে মহাভারত ওয়ার বলে জানা যায়, যে মহাভারতের মধ্যে আলোচনা রয়েছে। তারপর আমাদের কনসেপ্ট হচ্ছে হি ফোর্ট অন দ্য সাইড অফ কৌরাবাস। এখন প্রশ্ন করে যদি যে আমরা জানলাম ভগদত্ত উনি আসাম থেকে কুরুক্ষেত্র ওয়ারের মধ্যে গিয়ে যোগদান করেছিলেন, কাদের সাইডে হয়ে উনি যুদ্ধ করেছিলেন, উনি কৌরাবাসের সাইডে হয়ে উনি যুদ্ধ করেছিলেন। তারপর আরেকটি কনসেপ্ট হচ্ছে হিজ এলিফ্যান্ট, অর্থাৎ এই ভগদত্তের এলিফ্যান্টের একটি নাম রয়েছিল। তো হিজ এলিফ্যান্ট নেম ওয়াজ সুপ্রতিকা। ওনার এলিফ্যান্টের নাম হচ্ছে সুপ্রতিকা, ভালো করে মনে রাখবেন। তো ভগদত্ত যে এলিফ্যান্ট নিয়ে যুদ্ধ করেছিলেন
কুরুক্ষেত্র ওয়ারের মধ্যে এই এলিফ্যান্টের নাম হচ্ছে সুপ্রতিকা। এগুলি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি প্রশ্ন তৈরি করতে চায় তাহলে এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হতে পারে। তারপর ভগদত্তের একজন মেয়ে ছিল। পরবর্তী সময়ে আমরা দেখব যে ভগদত্তর মেয়ে অ্যান্ড শ্রীকৃষ্ণার নাতি অনিরুদ্ধ, ওনারা কী করেন, লুকিয়ে সিক্রেটলি শাদি করেন, তাকে অন্য একটি নাম দেওয়া হয়। আমরা দেখবো এই জায়গার মধ্যে পরবর্তী ফেজের মধ্যে, যদি এই জায়গায় আলোচনা না হয় নেক্সট আলোচনা করব। তো দেখেন হিজ ডটার অর্থাৎ ভগদত্তের ডটার, হিজ বলতে এই জায়গায় মনে করবেন হিজ বলতে শুধু আমি ভগদত্তকে মেনশন করেছি, যাতে আমি একসাথে অনেকটা পয়েন্ট আলোচনা করতে পারি। যদি ডাইরেক্টলি পয়েন্ট লিখতাম, প্রশ্ন লিখে আনসার লিখতাম, এমসিকিউ বেস করতাম, তাহলে 5টিও প্রশ্ন আলোচনা করা যেত না একটি ফেজের মধ্যে। আমি এইভাবে তৈরি করেছি যাতে আপনাদের সাথে পয়েন্টগুলো মেনলি আলোচনা করতে পারি। হিজ ডটার ওয়াজ বানুমতি। দেখুন প্রশ্ন আসতে পারে, বানুমতি কার ডটার ছিল? ভগদত্তের ডটার ছিল। বানুমতি কার ডটার ছিল? ভগদত্তের ডটার ছিল। আবার প্রশ্ন আসে যে বানুমতি কার সাথে শাদী করেছিল? আমি লিখে নিয়েছি অলরেডি, ম্যারিড টু রুদ্রদয় অ্যান্ড গুয়াহাটি। আচ্ছা, অনিরুদ্ধ আমরা পরবর্তী সময় আলোচনা করব। এই জায়গায় দেখেন হিজ ডটার ওয়াজ বানুমতি, অন্য একজন ভগদত্ত নয়, আর একজন আমার মনে আসছে না, আমরা ডটার নেক্সট ফেজে আলোচনা করব। তো ভগদত্তের মেয়ে হচ্ছেন বানুমতি, উনি শাদী করেছিলেন, ম্যারিড করেছিলেন টু রুদ্রদয়া অ্যান্ড গুয়াহাটি। আচ্ছা, এই জায়গা পর্যন্ত আমাদের একটি কনসেপ্ট, নাম্বার 1 হচ্ছে ভগদত্তের মেয়ের নাম কি? ভগদত্তের মেয়ের নাম হচ্ছে বানুমতি। আর সে কার সাথে ম্যারিড করেছিল, শাদী করেছিল? তা হচ্ছে রুদ্রদয়ার সাথে শাদী করেছিল। অ্যান্ড গুয়াহাটির মধ্যে যে দিঘিলি পুকুরি পুকুরিকে আমরা অনেকে ভিজিট করেছি, মেবি দেখেছি, আমি গিয়েছি। তো দিঘিলি পুকুরির মধ্যে কি হয়, লাঞ্চ চালানো হয়, বড় একটি পুকুরি রয়েছে, সাইডে দিয়ে অনেকটা সুসজ্জিত রয়েছে, বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে। যদি আপনারা যান মিউজিয়ামে যাওয়ার পূর্বে দিঘিলি পুকুরি পাওয়া যায় হাইকোর্টের পাশেই। তো এই দিঘিলি পুকুরিটা ভগদত্ত খনন করিয়েছিলেন। তো কখনো এক্সামের মধ্যে আসে, প্রশ্নটি মনে রাখবেন, হু ওয়াজ দ্য খননকারী, অর্থাৎ কে খনন করেছিলেন দিঘিলি পুকুরি গুয়াহাটি, অথবা দিঘিলি পুকুরি কার সাথে অ্যাসোসিয়েটেড, কার সাথে সংযুক্ত, কোন রাজার সাথে? তিনি হচ্ছেন ভগদত্ত। এই কথাটিও মনে রাখবেন। তারপর আরেকটি প্রশ্ন আমাদের রয়েছে যে কুণ্ডিলনগর থেকে আমাদের প্রশ্ন হয়। এই কুণ্ডিলনগরকে আমি অলরেডি বিস্তারিত করে লিখে নিয়েছি, এই জায়গায় হাফ লেখা হয়েছে, হাফ আমাদের নেক্সট পেজে আলোচনা করব। কুণ্ডিলনগর অলসো নোন অ্যাজ ভীষ্মকনগর। কুণ্ডিলনগরকে ভীষ্মকনগর বলেও আমরা জানি। আর ভীষ্মকনগর কেন নাম হলো? যে কুণ্ডিলনগর বিল্ড বাই দ্য কিং অফ বিদর্ভা ভীষ্মকায় টাইম কিতা করছিলা, যে ভীষ্মকা উনি এই কুণ্ডিলনগরকে স্থাপন করেছিলেন। এই জন্য কুণ্ডিলনগরের এক্সট্রা আরেকটি নাম হচ্ছে ভীষ্মকনগর। মনে রাখবেন, কুণ্ডিলনগর ওয়াজ অলসো নোন ভীষ্মকনগর। কুণ্ডিলনগর ওয়াজ অলসো নোন অ্যাজ ভীষ্মকনগর। কেন? এই ভীষ্মকা উনি কুণ্ডিলনগরকে স্থাপন করেছিলেন। আর কুণ্ডিলনগর কোন জায়গায় স্থাপন করেছিলেন? কুণ্ডিল রিভারের পাশে স্থাপন করেছিলেন। আর দেখতে পাচ্ছেন ভীষ্মকা কোন জায়গার রাজা ছিলেন, কিং ছিলেন? তিনি বিদর্ভা বলে একটি জায়গা ছিল, এনসিয়েন্ট প্রি হিস্ট্রির সময়ে ওই জায়গার তিনি কিং ছিলেন। ওই জন্য একসাথে আমি সবগুলো পয়েন্ট নিয়ে এসেছি। নাম্বার 1 এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট হচ্ছে যে কুণ্ডিলনগর কে স্থাপন করেছেন? কুণ্ডিলনগর রাজা ভীষ্মকা স্থাপন করেছিলেন। রাজা ভীষ্মকা কোন জায়গার রাজা ছিলেন? তিনি বিদর্ভের রাজা ছিলেন। তারপর প্রশ্ন হচ্ছে কুণ্ডিলনগরের অন্য নাম কি? কুণ্ডিলনগরের আরেকটি নাম হচ্ছে ভীষ্মকনগর। তারপর হচ্ছে কুণ্ডিলনগর কোন রিভারের পাশে গড়ে উঠেছে? এই আনসারেরটি জবাব হবে কুণ্ডিলনগর কুণ্ডিল রিভারের পাশে গড়ে উঠেছে। তারপর হচ্ছে হিজ ডটার ওয়াজ রুক্মিণী। এই রুক্মিণী কার মেয়ে যদি প্রশ্ন আসে, তা হচ্ছে এই ভীষ্মক ওনার মেয়ে হচ্ছেন রুক্মিণী। তো এই ফেজ থেকে আশা করি আপনাদের যা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম প্রতিটি পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, এই জায়গায় আর কোনো ডাউট নেই। নেক্সট ফেজ নিয়ে আসছি আপনাদের সামনে। নেক্সট ফেজের মধ্যে আমরা পরবর্তী যে পয়েন্টসগুলো রয়েছে তা আলোচনা করব। প্রি হিস্ট্রি থেকে আমরা আরও একটি ফেজে আলোচনা করতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপর আমরা চলে যাব এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে। এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে গিয়ে আমরা আজকে 3টি ডাইনেস্টি কভার করব। নাম্বার 1 হচ্ছে বার্মান ডাইনেস্টি, তারপরে মালাচ্চা ডাইনেস্টি, এরপর আমরা পালা ডাইনেস্টি। 3টি ডাইনেস্টি আজকে আমরা বিলকুল কভার করব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝবো। আমরা লাস্ট ফেজের মধ্যে আলোচনা করেছিলাম ভগদত্ত অবধি পর্যন্ত। এখন আমরা
প্রি হিস্ট্রি থেকে আরও কয়েকটি পয়েন্ট আমাদের জানা প্রয়োজন, তাই এই ফেজটি নিয়ে আসলাম। এরপর আমরা চলে যাব আমাদের ডাইনেস্টি, বর্মন ডাইনেস্টি, মারাঠা ডাইনেস্টি অ্যান্ড অলসো পালা ডাইনেস্টি, এই তিনটি ডাইনেস্টি কভার করব। তো এখন দেখি এই ফেজ থেকে আমাদের জানা প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে আশুরা কিংডম। একটি কিংডম ছিল আশুরা কিংডম বলে, যাকে শোনিতপুর কিংডম বলে জানা যেত। এই কথাটি মনে রাখবেন। আশুরা কিংডম অ্যান্ড অলসো শোনিতপুর কিংডম আর সেম। কখনো শোনিতপুর কিংডম আশুরা কিংডম থেকে প্রশ্ন আসতে পারে, তাই কী কী প্রশ্ন হতে পারে আমরা দেখি। ওয়াজ এস্টাবলিশড বাই মার্চি অথবা মারিচি। মারিচি উনি কী করেছেন, উনি এই আশুরা কিংডম, যাকে শোনিতপুর কিংডম বলে জানা যায়, এই শোনিতপুর কিংডমকে কী করেন, এস্টাবলিশ করেছিলেন, স্থাপন করেছিলেন। এরপর এতটুকু থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। নাম্বার একটি প্রশ্ন হতে পারে, কে শোনিতপুর কিংডম অথবা আশুরা কিংডম সেম, এই আশুরা কিংডমকে স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন মারিচি। অ্যান্ড ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বানারাজা। এখন প্রশ্ন হবে যে বানারাজার ক্যাপিটাল কোথায় ছিল, অর্থাৎ বানরাজা যাকে বলে আমরা জানি, এই বানরাজার ক্যাপিটাল ছিল শোনিতপুর কিংডম অথবা কখনো আসতে পারে আশুরা কিংডম। তারপরে হিজ ফাদার ওয়াজ বালি, অর্থাৎ বানারাজার বাবা হচ্ছেন বালি। কখন প্রশ্ন আসতে পারে বানারাজার বাবার নাম কী ছিল, বানারাজার বাবার নাম ছিল বালি। তারপর বানারাজা ওয়াজ দ্য রুলার অফ তেজপুর। আরেকটি প্রশ্ন এই জায়গা থেকে প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে বানারাজা কোন জায়গার রুলার ছিলেন। বানারাজা তেজপুরের এনসিয়েন্ট হিস্ট্রির পূর্বের কথা বলছি, তখনকার সময়ে তেজপুরের রুলার ছিলেন বানারাজা। হিজ ডটার ওয়াজ উষা। এই বানারাজার একটি মেয়ে ছিল যার নাম ছিল উষা। কোনো প্রশ্ন আসতে পারে উষা কার মেয়ে, উষা হচ্ছে বান রাজার মেয়ে। তারপর হচ্ছে ম্যারিড টু অনিরুদ্ধা। শ্রীকৃষ্ণ আমি ব্র্যাকেটে লিখেছি, অর্থাৎ এই উষা অনিরুদ্ধার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, অর্থাৎ উষা এবং অনিরুদ্ধর মধ্যে বিবাহ হয়। আর এই অনিরুদ্ধ হচ্ছেন শ্রীকৃষ্ণার গ্র্যান্ডসন, অর্থাৎ শ্রীকৃষ্ণার হচ্ছে তোমার নাতি, শ্রীকৃষ্ণার নাতি হচ্ছেন অনিরুদ্ধা। আর অনিরুদ্ধা উষার মধ্যে শাদী হয়, বিবাহ হয়। কিন্তু ওনাদের যে শাদী হয়েছিল, আমি এই জায়গায় দেয়ার লিখেছি দেখতে পাচ্ছেন, দেয়ার মিন্স অনিরুদ্ধা অ্যান্ড উষা, ওনাদের যে শাদী হয়েছিল তা সিক্রেটলি ম্যারেজ হয়েছিল, লুকিয়ে গোপনভাবে শাদী হয়েছিল। যে গোপনভাবে শাদী হওয়ার কারণে এই গোপন শাদীকে তখনকার সময়ে বলা হতো গন্ধর্ব। এই জন্য মনে রাখবেন গন্ধর্ব কি। প্রথমে প্রশ্ন আসতে পারে যে অনিরুদ্ধা উষার মধ্যে যে শাদী হয়েছিল তাকে কি বলা হয় বা তাকে কি বলে জানা যায়, তাকে বলা হয় গন্ধর্ব। যে ওনারা সিক্রেটলি শাদী করেছিলেন। উষাকে বানারাজার মেয়ে, আর অনিরুদ্ধ হচ্ছেন শ্রীকৃষ্ণার নাতি। এই শ্রীকৃষ্ণার নাতি এবং উষা এই দুইজন সিক্রেটলি শাদী করেছিলেন, যার ফলস্বরূপ এই সিক্রেট শাদীকে গন্ধর্ব বলা হয়। এই গন্ধর্ব মনে রাখবেন পয়েন্টটি। নেক্সট পয়েন্ট হচ্ছে বানারাজা ইজ অলসো নোন এজ বানাসুরা। বানারাজাকে বানাসুরা বলেও জানা যায়, মনে রাখবেন। বানারাজাকে বানাসুরাও বলে জানা যায়। হি হ্যাড মেড, এই বানারাজা কি তৈরি করেছিলেন, প্রশ্ন যে মহাভৈরব অ্যান্ড রুদ্রপদ টেম্পল। তো এখন যদি প্রশ্নের মধ্যে আসে মহাভৈরব টেম্পলকে স্থাপন করেছিলেন, মহাভৈরব টেম্পল বানারাজা স্থাপন করেছিলেন, অথবা যদি প্রশ্ন করে যে রুদ্রপদ টেম্পলকে স্থাপন করেছিলেন ইন প্রি হিস্ট্রি অফ আসামের প্রি হিস্ট্রির সময়ে রুদ্রপদ টেম্পলকে স্থাপন করেছিলেন বানারাজা, অথবা যদি বলে মহাভৈরব মন্দিরকে স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন বানারাজা। এই জায়গায় আরেকটি প্রশ্ন আসতে পারে, যদি বলে মহাভৈরব টেম্পল কোন সময় অর্থাৎ কখন স্থাপন হয়েছিল, তা হবে প্রি হিস্ট্রি অফ আসাম, অর্থাৎ আসামের এনসিয়েন্ট হিস্ট্রির পূর্বে এই মহাভৈরব মন্দির অ্যান্ড অলসো রুদ্রপদ মন্দির, এই দুটি মন্দির স্থাপন করা হয়েছিল। যদি প্রশ্ন করে কে করেছিলেন, তা হবে বানারাজা স্থাপন করেছিলেন। কখনো বানাসুরাও বলা যেতে পারে, এই জন্য মনে রাখবেন বানারাজা বানাসুরা সেম। বানারাজাকে অলসো নোন এজ বানাসুরা। তারপর আমাদের কয়েকটি 4-5টি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি লিখেছি, আপনাদের সাথে আলোচনা করি। তারপর আমরা আমাদের এই ডাইনেস্টির মধ্যে চলে যাব। আর যেভাবে আমরা মুঘল এম্পায়ার দেখেছিলাম সেম তেমনিভাবে বুঝে শুনে যে কয়জন টোটাল ডাইনেস্টি রাজা ছিলেন, কে পাওয়ারফুল ছিলেন, কে প্রথম ছিলেন, কে লাস্ট ছিলেন, কে কী করেছিলেন, বিলকুল কনসেপ্টের সাথে সাথে আমরা শিখব। জীবনে কখনো আর আসাম হিস্ট্রির মধ্যে ডাউট থাকবে না। 3-4টি ক্লাসের মধ্যে কভার করে নেব। একটি লং ক্লাস হবে, কিন্তু ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট হবে প্রতিটি কম্পিটিটিভ যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে তৈরি করছেন সবার জন্য ইম্পর্টেন্ট হবে। কেননা আসাম হিস্ট্রি
কোনো রিসোর্স পাওয়া যায় না। আসাম হিস্ট্রি নিয়ে অনেক মাথা কামান যে যারা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছেন, তাই আমি অনেকটা রেঞ্জ করে, অনেক বুক স্টাডি করে, অনেক কিছু করে আপনাদের জন্য এইভাবে সাজিয়ে নিয়ে এসেছি। আপনারা ক্লাসগুলো দেখে ওয়াচ করে ফিল করতে পারছেন যে এর মধ্যে কতটা ইম্পর্টেন্ট ক্লাসগুলো হচ্ছে। আর এগুলো যদি আপনারা গল্পের আকারে শেখা যান তাহলে আসাম হিস্ট্রির মধ্যে কোনো ডাউট থাকবে না। আর কি হয়, আসাম হিস্ট্রির যে এমসিকিউগুলো রয়েছে, এমসিকিউগুলো একদম সেপারেট। এই জায়গায় একটি এমসিকিউ, এই জায়গায় একটি এমসিকিউ, বানারা জায়গা থেকে একটি প্রশ্ন এই জায়গায় আসবে, এই জায়গায় একটি আসবে। আমি কিন্তু সম্পূর্ণ একত্রিত করে নিয়ে এসেছি। যদি বানারাজা থেকে প্রশ্ন আসে এতটুকু আসবে, যদি শ্রীকৃষ্ণ থেকে প্রশ্ন আসে, যদি মহিরঙ্গ দানব থেকে আসে, ঘটকাসুর থেকে আসে, নরকাসুর থেকে আসে, সবটুকু একসাথে নিয়ে আলোচনা করেছি যাতে আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছেন, ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। দ্য এনসিয়েন্ট সিটি ব্যাংমারা ইজ প্রেজেন্টলি নোন অ্যাজ তিনসুকিয়া। মনে রাখবেন, তিনসুকিয়া এই যে বর্তমান সময়ের যে একটি ডিস্ট্রিক্ট আসামের, এই তিনসুকিয়ার পূর্বের নাম ছিল প্রি হিস্ট্রির সময়ে, আসামের মধ্যে প্রি হিস্ট্রির সময়ে তার নাম ছিল ব্যাংমারা। ব্যাংমারা প্রশ্ন দুই রকম করতে পারে, বলতে পারে তিনসুকিয়ার পূর্বের নাম কি ছিল, ব্যাংমারা, অথবা বলতে পারে ব্যাংমারা বর্তমান সময়ে কি নামে জানা যায়, ব্যাংমারা হচ্ছে বর্তমান সময়ে তিনসুকিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আসামের মধ্যে প্রশ্ন আসে সব থেকে ওল্ডেস্ট ইনহেবিটেন্ট কারা, বসতি, অর্থাৎ সব থেকে পূর্বের বসতি আসামের মধ্যে কারা ছিল, তারা হচ্ছে কাশি। কাশি পিপল ওয়ার দ্য আর্লিয়েস্ট ইনহেবিটেন্ট অফ আসাম। আসামের সব থেকে আর্লিয়েস্ট অর্থাৎ সব থেকে পূর্বের, বলবেন একবারে প্রারম্ভিক কালের যে যারা বসতি রয়েছে, যারা ইনহেবিটেন্ট রয়েছে, ওনারা হচ্ছেন কাশি। এই হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। তারপরে হচ্ছে পরশু ওয়াজ দ্য চিফ ওয়েপন মিনস হচ্ছে হাতিয়ার, ওয়েপন মিনস হচ্ছে হাতিয়ার। তো পরশু একটি হাতিয়ার। পরশু এইভাবে হয়, কোড়ালের মতো পরশুটা হয়, এইভাবে হয়, অনেকটা স্টাইল থাকে, এইভাবে এইভাবে থাকে। আপনারা দেখবেন আমি আর্টের মধ্যে তেমন ভালো না, এইভাবে একটু আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিলাম। এইভাবে কোড়ালের মতো পরশুটা থাকে, দুই দিক দিয়েও থাকতে পারে দাঁড়ালো, অথবা এক সাইড দিয়েও থাকতে পারে। এইভাবে ধরে কী করা হয়, হাতিয়ার দিয়ে যুদ্ধ করা হয়। তো পরশু এই হাতিয়ারকে পরশু বলা হয়। পরশু ওয়াজ দ্য চিফ ওয়েপন, অর্থাৎ সব থেকে প্রধান, চিফ মিনস হচ্ছে প্রধান, ওয়েপন মিনস হচ্ছে হাতিয়ার। পরশু ওয়াজ দ্য চিফ ওয়েপন অফ ওয়ার ইন এনসিয়েন্ট আসাম। এনসিয়েন্ট আসামের মধ্যে যেগুলো, যেমন আমরা কুরুক্ষেত্র ওয়ার দেখবো, কালিঙ্গার ওয়ার দেখবো, তারপরে ওই যে আরেকজন ছিলেন, অনেকটা ওয়ার মনে আসছে না, সিকন্দরের ওয়ার দেখবো। তো অনেকটা ওয়ারগুলো হয়েছিল, এই ওয়ারগুলোর মধ্যে ওয়েপন হিসাবে ইউজ করা হয়েছে পরশু, অর্থাৎ প্রধান ওয়েপন হিসাবে পরশু ইউজ করা হয়েছে। তো আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরশু ওয়াজ দ্য চিফ ওয়েপন। যদি এক্সামের মধ্যে আসে যে এনসিয়েন্ট আসামের মধ্যে যখন ওয়ার করা হতো, অথবা এনসিয়েন্ট ওয়ারের মধ্যে পূর্বের ওয়ারগুলোর মধ্যে চিফ ওয়েপন হিসাবে কি হাতিয়ার ইউজ করা হতো, তা হচ্ছে পরশু। তারপর আরেকটি প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট, বার্মানস ডাইনেস্টি ওয়াজ দ্য আর্লিয়েস্ট ডাইনেস্টি, হিস্টোরিক্যাল ডাইনেস্টি অফ আসাম। যদি প্রশ্ন করে আর্লিয়েস্ট হিস্টোরিক্যাল ডাইনেস্টি কোনটি, আমি প্রথমে বলেছিলাম যে সব থেকে প্রথমের হিস্টোরিক্যাল ডাইনেস্টি যদি বলে তাহলে আমরা দেখেছি বৌম ডাইনেস্টি, দানাবা ডাইনেস্টি, এগুলি নয়, অর্থাৎ বার্মানস ডাইনেস্টি আমরা পরবর্তী ফেজে আলোচনা করব। তা হচ্ছে আর্লিয়েস্ট হিস্টোরিক্যাল ডাইনেস্টি বলে ধরা হয় এই বর্মন ডাইনেস্টিকে, মনে রাখবেন কথাটি। তারপরে নেক্সট এই প্রশ্নটি থেকে আমরা জানবো দ্য কারেক্টার চাঁদ সদাগর বলে একজন ব্যক্তি, অর্থাৎ কারেক্টার রোল প্লে করা হয়, ইজ ফাউন্ড ইন দ্য টেল অফ বেহুলা। এই প্রশ্নটিও মনে রাখবেন, কখনো ঘুরিয়ে দিতে পারে যে চাঁদ সদাগর কোন টেলের মধ্যে ক্যারেক্টার হিসাবে ইউজ করা হয়, তা হচ্ছে বেহুলা। অথবা যদি বলা হয় বেহুলার মধ্যে যে একটি ক্যারেক্টার রয়েছে তার নাম কি, তা হচ্ছে চাঁদ সদাগর। তো আমাদের এই প্রি হিস্টোরি পিরিয়ড বিফোর 6th century সিই মিনস হচ্ছে কমন এরা, এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা ডাইরেক্ট আসামের এনসিয়েন্টের মধ্যে চলে আসব। আর আশা করি আজকের এই ক্লাসের মধ্যে আমরা এনসিয়েন্ট কভার করব। আর এনসিয়েন্ট কভার হয়ে গেলে আমাদের মধ্যে থাকবে মিডিয়েবল অ্যান্ড মডার্ন, আরও 2টি ক্লাসে আমরা কভার হয়ে যাবে আসাম হিস্ট্রি। অর্থাৎ অনেকে দেখবেন এই আসাম হিস্ট্রিটাকে এমসিকিউ তৈরি করে 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 অনেকটা এমসিকিউ, আমি যে আলোচনা করেছি 2টি ফেজে, না হয় 100টার মতো এমসিকিউ তৈরি করতে পারতাম, ঘুরিয়ে ফিরিয়ে আমি অনেকটা প্রশ্ন তৈরি করতে পারতাম। বাট আমার প্রশ্ন তৈরি করা, অনেকটা ক্লাস তৈরি করা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটিপূর্ণ ক্লাস করা, অর্থাৎ ক্লাসটি যাতে কোয়ালিটিপূর্ণ হয়, কোয়ান্টিটি নয়। আসাম হিস্ট্রি দেখবেন 60টি 70টি ক্লাস করে কমপ্লিট করেছেন অনেকে দেখবেন, কিন্তু
আমি অনলি 3 to 4 ক্লাসের মধ্যে সম্পূর্ণ আসাম হিস্ট্রি কভার করব, বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে একটিও কনসেপ্ট মিস যাবে না, একটি প্রশ্ন মিস যাবে না। যদি আপনারা ওয়াচ করেন, কনসেপ্ট ক্লিয়ার করেন, ডেফিনেটলি এক্সামে গিয়ে বসতে পারবেন। আর যদি এমসিকিউ বেস পড়ে যান তাহলে গিয়ে ভুলে যাবেন, আনসারিং করতে পারবেন না, কনফিউশন ক্রিয়েট হবে। তাই যেভাবে আমি আপনাদেরকে ক্লাসগুলো উপস্থাপন করছি ডেফিনেটলি ভালো লাগবে। যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা যেহেতু আমরা আসাম ডায়েরি রিক্রুটমেন্টকে সামনে রেখে স্টাডি করছি, আর সামনে এসে গিয়েছে 15 সেপ্টেম্বরে হবে এক্সাম 3rd গ্রেডের, আর 4th গ্রেডের জন্য এখন অনেক সময় রয়েছে। তাই আপনি যদি নতুন এসে থাকেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা বরাক ভ্যালির মধ্যে একটি অল ইন ওয়ান একটি চ্যানেল এডুকেশনাল, যার মধ্যে হোল সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টকে গাইড করা হয় এবং প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড দেওয়া হয়। যদি আপনি সিটেটের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তারপরেও আপনার জন্য ইম্পর্টেন্ট, গিয়ে প্লেলিস্টে দেখতে পারেন সিটেটের লাস্ট সেশনে গাইড দেওয়া হয়েছে। অনলি 1 মান্থের মধ্যে পেপার 1 কভার করা হয়েছিল, অনেকে 100+ মার্কস পেয়েছেন। আর নেক্সট সেশন ডিসেম্বর সেশনের জন্য সিটেটের সম্পূর্ণ গাইড করা হবে। সম্পূর্ণ গাইড বলতে A to Z, পেপার 1 পেপার 2 এর জন্য গাইড করা হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সম্পূর্ণ 11 থেকে 24 অবধি পর্যন্ত মাতৃভাষায়, আমাদের বাংলা ভাষায় বুঝে শুনে ক্লিয়ার করা হবে। তো আশা করি আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলের মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আরেকটি ফেজ নিয়ে আসছি। আমরা নেক্সট ফেজের মধ্যে আমাদের এনসিয়েন্ট আসামের হিস্ট্রি আরম্ভ হয়ে যাবে। আর আজকে আমরা 3টি ডাইনেস্টি বিলকুল বুঝে শুনে কভার করব। আমরা ফার্স্ট ডাইনেস্টি পড়ব বর্মন ডাইনেস্টি, নেক্সট পড়ব আমরা মালচ্ছা ডাইনেস্টি, আর তারপর পড়ব পালা ডাইনেস্টি। এই 3টি ডাইনেস্টি এসেছিল, এই ক্রোনোলজিটা মনে রাখবেন। প্রথমে এসেছিল বর্মন ডাইনেস্টি, তারপরে মালচ্ছা, যাকে আমরা 27তম ডাইনেস্টি বলে জানি, আর তারপর হচ্ছে পালা ডাইনেস্টি। এই 3টি ডাইনেস্টি কভার করব, তারপর এনসিয়েন্ট আসামের হিস্ট্রি কভার হয়ে যাবে, তারপর আমরা মেডিয়েবল হিস্ট্রির দিকে অগ্রসর হব। তো কিছুক্ষণের মধ্যেই নেক্সট ফেজটি নিয়ে আসি। আরেকটি ফেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। এই ফেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রি হিস্ট্রি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আসামের প্রি হিস্ট্রি থেকে যা প্রশ্ন তৈরি হতে পারে, যা কনসেপ্ট হতে পারে আমরা ক্লিয়ার করে নিয়েছি বুঝে শুনে 2টি ফেজের দ্বারা। এই ফেজে আমরা আলোচনা করব এনসিয়েন্ট হিস্ট্রি 6th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি অবধি পর্যন্ত আমরা আলোচনা করব এই ফেজ থেকে আরম্ভ করে, অর্থাৎ হিস্ট্রি অফ আসাম আমরা দেখব। প্রথমে আমরা দেখব ডাইনেস্টিস অফ এনসিয়েন্ট আসাম। এনসিয়েন্ট আসামের মধ্যে আমি পূর্বে বলেছিলাম 3টি ডাইনেস্টি রুল করেছিল। নাম্বার 1 হচ্ছে বর্মন ডাইনেস্টি, নাম্বার 2 হচ্ছে মালচ্ছা ডাইনেস্টি, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে পালা ডাইনেস্টি। তো বর্মন ডাইনেস্টির মধ্যে টোটাল 13 জন রুলার কিং রুল করেছিলেন, তার থেকে শুধুমাত্র 5 জন অথবা 6 জন থেকে আজকিং করা হয়। এই 6 জনের মধ্যে অনলি ভাস্কর বর্মন, যাকে আমরা কুমার রাজা বলে জানি, এই ভাস্কর বর্মন থেকে সবথেকে বেশি প্রশ্ন তৈরি হয়। আর এই ভাস্কর বর্মনের সময়ই ডিউরিংয়ে চীন থেকে 2 জন ট্রাভেলার এসেছিলেন ভারতবর্ষের মধ্যে। আর আমরা দেখব যে নালান্দার একজন শিক্ষক ছিলেন, ওনার অ্যাডভাইসে হিউয়েন সাং এই কামরূপের মধ্যে ভাস্কর বর্মনের রিজনে এসেছিলেন এবং ওনাকে কি গিফট দেওয়া হয়েছিল তা সবটুকু আলোচনা করব। এগুলি এক্সামের মধ্যে আসে, তার থেকে প্রশ্ন তৈরি হয়। তো প্রথমে আমরা ডাইনেস্টিগুলো দেখব একে একে। বর্মন ডাইনেস্টি নিয়ে আলোচনা করব, ফাউন্ডার নিয়ে পুষ্য বর্মন নিয়ে আলোচনা করব, এবং বাকি যে কিং থেকে প্রশ্ন তৈরি হয় ওই কিং থেকে আমরা 1-2টি করে কনসেপ্ট ক্লিয়ার করব। আর সবথেকে বেশি কনসেপ্ট আমাদের প্রয়োজন ভাস্কর বর্মন থেকে। আর বাকি যারা কিং রয়েছেন এই 13 জনের মধ্যে থেকে 6 জনের থেকে প্রশ্ন তৈরি হয়, বাকি 7 জন থেকে কোনো ধরনের প্রশ্ন কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ার আপনারা দেখবেন প্রশ্ন তৈরি হয়নি, তাই তার থেকে আলোচনা করারও আমাদের প্রয়োজন নেই। তো নাম্বার 1 দেখতে পাচ্ছেন ডাইনেস্টিস অফ এনসিয়েন্ট আসাম। নাম্বার 1 হচ্ছে বর্মন ডাইনেস্টি। তার টাইম পিরিয়ড কখনো আস্কিং করা হয় এক্সামের মধ্যে, তা হচ্ছে 350 CE থেকে 650 অবধি পর্যন্ত। অর্থাৎ ভাস্কর বর্মন 600 CE-তে কিং হন এবং 50 পর্যন্ত উনি থাকেন। লাস্ট সর্বশেষ রাজা হচ্ছেন বর্মন ডাইনেস্টির ভাস্কর বর্মন, তা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ডাইনেস্টিগুলোর টাইম পিরিয়ডগুলো মনে রাখবেন, এক্সামের মধ্যে কখনো টাইম পিরিয়ড থেকে আস্কিং করা হয়। তো বর্মন ডাইনেস্টির টাইম পিরিয়ড হচ্ছে 350 থেকে 650 অবধি পর্যন্ত। তারপরে মালচ্ছা ডাইনেস্টি, যাকে আমরা 27তম ডাইনেস্টি বলে জানি, তার টাইম পিরিয়ড হচ্ছে 650 থেকে 900 অবধি পর্যন্ত। দেখতে পাচ্ছেন কীভাবে আমি টাইমিংগুলো ক্রিয়েট করেছি, যেভাবে পূর্বে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে টাইমিংগুলো দিয়েছিলাম একসাথে, একের পর এক, কোনো ডিসকন্টিনিউয়াস হয়নি।
কন্টিনিউয়াসলি 650-এ শেষ হয়েছে। 650 থেকে মালচ্চা ডাইনেস্টি শুরু হয়েছে, 600 থেকে 900 অবধি পর্যন্ত মালচ্চা ডাইনেস্টি ছিল কামরূপের মধ্যে। আর তারপর পালা ডাইনেস্টি হয় 900 থেকে 1100 অবধি পর্যন্ত। বিলকুল কন্টিনিউয়াস দেখতে পাচ্ছেন, বিলকুল এগুলি আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার করব, বুঝে শুনে আমাদের কনসেপ্ট বিল্ডার করব, এক্সামে কনফিডেন্সের সাথে দিতে পারবেন। আর এখন খুব সঠিক সময় হচ্ছে হিস্ট্রি পড়ার, কেননা যদি একটু আগে পড়তেন, যে বা যারা আগে পড়েছেন, অনেকে স্টাডি করেছেন, বলেছেন স্যার আমরা ভুলে গিয়েছি, আর এই সময়টা হচ্ছে সঠিক সময় হিস্ট্রি পড়ার। যদি আপনারা ভালো করে এখন স্টাডি করেন, 15 তারিখে গিয়ে এক্সামে ইমপ্লিমেন্ট করতে পারবেন, মনে থাকবে, ভুলবেন না। তাই মনোযোগ সহকারে দেখেন আমরা কীভাবে আলোচনা করি। তো 3টি ডাইনেস্টি আমরা দেখলাম, তার টাইম পিরিয়ড দেখলাম, টাইম পিরিয়ড থেকে প্রশ্ন হয় তা বলে দিয়েছি, আপনারা এগুলি মনে রাখবেন। এখন দেখবো অ্যাবাউট বর্মন ডাইনেস্টি। বর্মন ডাইনেস্টি থেকে আমরা কী কী প্রশ্ন তৈরি হয়। নাম্বার 1 হচ্ছে বর্মন ডাইনেস্টির মধ্যে টোটাল 13 জন রাজা ছিলেন, টোটাল 13 জন কিং ছিলেন, রুলার ছিলেন। আর ফার্স্ট রুলার বা ফাউন্ডার হচ্ছেন পুষ্য বর্মন, ফাউন্ডার অথবা ফার্স্ট রুলার উনি হচ্ছেন পুষ্য বর্মন। তারপরে আমি দেখেছি দেখুন কিংডম, কখনো প্রশ্ন আসে যে পুষ্য বর্মনে যে বর্মন ডাইনেস্টি স্থাপন করেছিলেন, ওনার কিংডমের কোন জায়গায় কিংডমটি রয়েছে। ওনার কিংডম হচ্ছে কামরূপা কিংডম, ওনার কিংডম বলা হয় কামরূপা কিংডম। প্রত্যেক একটি কনসেপ্ট যাতে মিস না হয় এইভাবে আমি আলোচনা করব। তারপরে উনি ক্যাপিটাল তৈরি করেছিলেন প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুর হচ্ছে একটি সিটি, মনে রাখবেন। পূর্বকার সময়ে এক্সামের মধ্যে আসে যে এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে প্রশ্ন মেবি রয়েছে, আমি আপনাদের সাথে আলোচনা করব যে এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে সবথেকে পপুলেটেড, বিজিয়েস্ট, সবথেকে লার্জ সিটি কোনটি, তা হচ্ছে এই প্রাগজ্যোতিষপুর। আর এই প্রাগজ্যোতিষপুর সকল রাজারাই কী করতেন, ক্যাপিটাল তৈরি করতেন। তো এই যে বর্মন ডাইনেস্টি এনসিয়েন্ট হিস্ট্রির প্রথম ডাইনেস্টি অথবা হিস্ট্রি পিরিয়ডের ফার্স্ট ডাইনেস্টি, এই ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন পুষ্য বর্মন। উনি ওনার ক্যাপিটাল প্রাগজ্যোতিষপুরের মধ্যে স্থাপন করেছিলেন। তারপর হি ওয়াজ অলসো নন মহারাজাধিরাজ, ওনার একটি টাইটেল রয়েছে, ওনাকে মহারাজাধিরাজ বলে জানা যায়। কখনো এক্সামের মধ্যে প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে মহারাজাধিরাজ কাকে বলা হয়। পুষ্য বর্মনকে, বর্মন ডাইনেস্টির ফাউন্ডার, যিনি বর্মন ডাইনেস্টি স্থাপন করেছিলেন, ফার্স্ট রুলার, ওনাকে মহারাজাধিরাজ বলা হয়। এই পয়েন্টটিও আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে হি ওয়াজ কন্টেম্পোরারি অফ সমুদ্রগুপ্তা অফ গুপ্তা ডাইনেস্টি। আমাকে অনেকে বলেছেন স্যার আপনি গুপ্তা ডাইনেস্টি নিয়ে একটি ক্লাস তৈরি করবেন। আমি আসাম হিস্ট্রিটা শেষ হয়ে যাক, তারপর গুপ্তা ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। গুপ্তা ডাইনেস্টিকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, ইন্ডিয়ান গোল্ডেন পিরিয়ড বলা হয়, এই গুপ্তা ডাইনেস্টিকে বলা হয়। আর এই জায়গা বলছে হি ওয়াজ অলসো নোন, আচ্ছা এই জায়গা বলছে হি ওয়াজ কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মিনস হচ্ছে সমসাময়িক। যখন ইন্ডিয়ার অন্যান্য প্রান্তে ওয়েস্টার্ন দিকে কী করছে, যখন গুপ্তারা কী করছে, রুল করছে, তখনকার সময়ের তিনি পুষ্য বর্মন একজন রাজা ছিলেন। অর্থাৎ হি ওয়াজ কন্টেম্পোরারি অফ সমুদ্রগুপ্ত অফ গুপ্তা ডাইনেস্টি। গুপ্তা ডাইনেস্টি এর সমুদ্রগুপ্ত এর সময়ের একজন রাজা ছিলেন এই আসামের, তার নাম হচ্ছে পুষ্য বর্মন। তখন এক্সামে কীভাবে প্রশ্ন তৈরি হতে পারে, এক্সামের মধ্যে আসতে পারে যে কে রাজা সমুদ্রগুপ্ত এর কন্টেম্পোরারি সময়ে, অর্থাৎ সমুদ্রগুপ্ত এর রিজন যখন ওনার ডিউরিং চলছিল, যখন উনি রাজত্ব করছিলেন, তখন এই গুপ্তা ডাইনেস্টির সমসাময়িক সময়ে আসামের রাজা কে ছিলেন, তিনি হচ্ছেন পুষ্য বর্মন, বর্মন ডাইনেস্টির ফাউন্ডার। এই কথাগুলো মনে রাখবেন। তারপর আমরা দেখি নেক্সট পয়েন্ট, এই বর্মন ডাইনেস্টির মধ্যে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে কামরূপী স্ক্রিপ্টগুলো লেখা হতো, অর্থাৎ যে স্ক্রিপ্ট আমরা সবাই জানি, স্ক্রিপ্ট মিনস হচ্ছে লিপি, যে লিপিগুলো লেখা হতো সেই লিপিগুলির মধ্যে সংস্কৃত ভাষা ইউজ করা হতো। এই জায়গায় প্রশ্ন ক্রিয়েট হতে পারে বর্মন ডাইনেস্টির যে লিপিগুলো রয়েছে তা কোন ভাষায়, তা হচ্ছে সংস্কৃত ভাষায়। আরও একটি প্রশ্ন রয়েছে যে বর্মন ডাইনেস্টির মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী ছিল। বর্মন ডাইনেস্টির মধ্যে 3টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। নাম্বার 1 ছিল সংস্কৃত, তারপরে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ছিল এবং কামরূপী ল্যাঙ্গুয়েজ ছিল। 3টি ল্যাঙ্গুয়েজ ছিল, দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কামরূপী, প্রাকৃত অ্যান্ড সংস্কৃত, এই 3টি ল্যাঙ্গুয়েজ ছিল। অ্যান্ড অলসো রিলিজিয়ান হিসাবে ওনাদের রিলিজিয়ান ছিল, 2 ধর্মাবলম্বী মানুষ ছিলেন কামরূপে। যখন পুষ্য বর্মনে বর্মন ডাইনেস্টি স্থাপন করেন তখন নাম্বার 1 হচ্ছেন হিন্দুইজম ছিলেন, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিলেন, অ্যান্ড ট্রাইবেল রিলিজিয়াসের মানুষ ছিলেন। এই 2 ধরনের মানুষ ছিলেন। অর্থাৎ এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কত ধরনের প্রশ্ন ক্রিয়েট হতে পারে।
যদি আমি চাই এই জায়গা থেকে মিনিমাম 30-40 প্রশ্ন তৈরি করতে পারবো। তো মেন হচ্ছে কনসেপ্ট। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে যেভাবেই প্রশ্ন করুক গুড়িয়ে পেঁচিয়ে আমরা সব প্রশ্নের জবাব দিতে পারবো। তো মেন হচ্ছে কোয়ালিটি, মেন হচ্ছে কনসেপ্ট। এই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করেন। এই আমাদের 3টি ডাইনেস্টি দিয়ে এনসিয়েন্ট আসামের হিস্ট্রি হয়, আর এই 3টি ডাইনেস্টি আজকের ক্লাসের মধ্যে আশা করি আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। তারপর হচ্ছে আমাদের এই পুষ্য বর্মন থেকে এতটুকু প্রশ্ন হয়, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, এতটুকু ইম্পর্টেন্ট, আর আমাদের কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। এখন দেখব তার্ড রুলার থেকে একটি প্রশ্ন আসে, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখেছিলাম, তাই এই প্রশ্নটাও আপনাদের জন্য নিয়ে আসলাম। তার্ড রুলার হচ্ছেন বালা বর্মন। একটি প্রশ্ন তৈরি হয়, প্রশ্নটি হচ্ছে হি ওয়াজ ডিফিটেড বাই সমুদ্রগুপ্তা, অর্থাৎ সমুদ্রগুপ্তার সাথে উনি যুদ্ধ করে অশ্বমেধা উইজিনী বলে, অথবা অশ্বমেধা একটি হর্স স্যাক্রিফাইস বলে একটি প্রথা ছিল। এই অশ্বমেধার কানেকশনের ক্ষেত্রে ওই বালা বর্মন, অর্থাৎ আলটিমেট একটি কথা মনে রাখেন, বালা বর্মন সমুদ্রগুপ্তার দ্বারা ডিফিটেড হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। একটি প্রশ্ন আসে যে সমুদ্রগুপ্তা আসামের কোন রাজাকে পরাজিত করেছিলেন? তিনি হচ্ছেন বালা বর্মন, তিনি হচ্ছেন ৩য়তম রাজা বর্মন ডাইনেস্টির। এই জায়গা থেকে প্রশ্ন একটি তৈরি হতে পারে। তারপর এই যে বালা বর্মন রয়েছেন, ওনার একজন মেয়ে ছিল, হিজ ডটার ওয়াজ অমৃতা পর্বা ছিল ওনার মেয়ের নাম। একটি প্রশ্ন আসতে পারে যে অমৃতা পর্বা কোন কামরূপা বর্মন ডাইনেস্টির রাজার মেয়ে ছিল? তা হচ্ছে বালা বর্মনের মেয়ে ছিলেন। তারপর আমরা দেখব সিক্সথ রুলার হচ্ছেন মহেন্দ্র বর্মন থেকে প্রশ্ন তৈরি হয়। এই মহেন্দ্র বর্মন থেকে আমাদের প্রশ্ন কি তৈরি হতে পারে তা আমরা দেখি। মহেন্দ্র বর্মন থেকে নাম্বার 1 প্রশ্ন হচ্ছে হি ওয়াজ দ্য ফার্স্ট কিং ফ্রম আসাম টু পারফর্ম অশ্বমেধা উইজনা। এই প্রশ্নটি আমার মতে, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইবারই কিমান এক্সামের মধ্যে এডিআর এর মধ্যে আস্কিং করা যেতে পারে। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করেন যে আসাম থেকে যে ফার্স্ট কিং যিনি অশ্বমেধা যোজনার মধ্যে পারফরমেন্সের যোগদান দিয়েছিলেন, অর্থাৎ অশ্বমেধা যোজনার মধ্যে গুলার স্যাক্রিফাইস যে বলেছিলাম, তার মধ্যে আসাম থেকে সর্বপ্রথম কিং যিনি কী করেছিলেন তার মধ্যে অংশগ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন মহেন্দ্র বর্মন। তিনি হচ্ছেন 6th রাজা অফ বর্মন ডাইনেস্টি। তারপর হচ্ছেন আমাদের এই জায়গা থেকে 8th রুলার থেকে প্রশ্ন তৈরি হয়। 8th রাজা হচ্ছেন ভূতি বর্মন, যাকে মহাভূতি বর্মন বলে আমরা জানি। ভূতি বর্মন তিনি হচ্ছেন 8th রাজা অফ বর্মন ডাইনেস্টি, আর তাকে আমরা মহাভূতি বর্মন বলে জানি। দেখতে পাচ্ছেন হি ওয়াজ অলসো নোন এজ মহাভূতি বর্মন। হিজ বায়োগ্রাফি, এই বায়োগ্রাফি থেকে প্রশ্ন আসে। ওনার বায়োগ্রাফি হচ্ছে হর্ষচরিতা ওনার বায়োগ্রাফি, আর ওনার বায়োগ্রাফি রেখেছেন বানাভট্ট। এই দুটি প্রশ্ন মনে রাখবেন। হর্ষচরিতা এক্সামের মধ্যে আসে। হর্ষচরিতা কার বায়োগ্রাফি? তিনি হচ্ছেন মহাভূতি বর্মন, নাম দিতে পারে, অথবা ভূতি বর্মন আর মহাভূতি বর্মন দুজন একই। ভূতি বর্মনকে মহাভূতি বর্মন বলে জানা যায়, অথবা মহাভূতি বর্মনকে ভূতি বর্মন বলে ডাকা হয়। তারপর ওনার যে বায়োগ্রাফি রয়েছে, বায়োগ্রাফি অটোবায়োগ্রাফির মধ্যে ডিফারেন্স রয়েছে। অটোবায়োগ্রাফি হচ্ছে যখন আমার জীবনী আমি যদি নিজে লিখি তা হবে অটোবায়োগ্রাফি, আর যদি আমার জীবনী আরেকজন লেখেন তা হবে বায়োগ্রাফি, অর্থাৎ জীবনী এবং আত্মজীবনী। তো ওনার জীবনী যার নাম হচ্ছে হর্ষচরিতা দেখতে পাচ্ছেন। এই হর্ষচরিতা লিখেছেন, রাইটার হচ্ছেন বানাভট্ট। এই জায়গা থেকে এই প্রশ্নগুলো মনে রাখবেন। আমাদের কি হয়, আমাদের হিস্ট্রি অনেকের টাফ এই জন্য ফিল হয় যে আমরা সিকোয়েন্স অনুসারে ক্রোনোলজি ক্ষেত্রে আমরা ক্রোনোলজি করে আমরা শিখি না। আমরা জাস্ট কখনো শিখলাম কাছাড়ি চুতিয়া ডাইনেস্টি থেকে একটি প্রশ্ন, কাছাড়ি থেকে একটি প্রশ্ন, আমরা বর্মন থেকে একটি প্রশ্ন, পালা থেকে একটি প্রশ্ন, মালেচ্ছা থেকে একটি প্রশ্ন। তখন কী হয়, মিক্স আপ হয়ে বিলকুল কনসেপ্ট বিল্ড আপ হয় না। আর আমি যেভাবে আপনাদের সাথে আলোচনা করছি, যদি আপনি জীবনে কখনো আসাম হিস্ট্রি পড়েননি, তারপরও আমি আশা করি 100% আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, যে এই জায়গা থেকে আর কোনো বাইরে প্রশ্ন হবে না। আপনার প্রতিটা প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার হবে, আর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রতিটা প্রশ্নের আনসারিং করতে পারবেন। তো আশা করি এই বর্মন ডাইনেস্টি থেকে এই ফেজের মধ্যে যে আলোচনা করেছি, পুষ্য বর্মন থেকে, বালা বর্মন থেকে, মহেন্দ্র বর্মন থেকে, অ্যান্ড অলসো আমাদের মহাভূতি বর্মন যাকে ভূতি বর্মন বলে ডাকা হয়, এই থেকে আমরা যা প্রশ্ন শিখেছি, যা কনসেপ্ট, যা পয়েন্ট আলোচনা করেছি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন নিয়ে আসবো সবথেকে ইম্পর্টেন্ট এবং সর্বশেষ যে বর্মন ডাইনেস্টির রুলার, তিনি হচ্ছেন ভাস্কর বর্মন, যাকে আমরা কুমার রাজা বলে জানি। ওনার সময় হিউয়েন সাং ভারতে এসেছিলেন, ওনাকে ক্যাপ গিফট দেওয়া হয়েছিল। ক্যাপ দেওয়া হয়েছিল
উলের পশমের ক্যাপ দেওয়া হয়েছিল যাতে ঠান্ডা থেকে বাঁচেন। আর হুয়েন সাং শুধুমাত্র একটি ক্যাপই উনি অ্যাকসেপ্ট করেছিলেন। তা আমরা দেখব তা হুয়েন সাংয়ে কী বুক লিখেছিলেন, কার পরামর্শে তিনি কামরূপের মধ্যে এসেছিলেন, কামরূপের মধ্যে এসে কি কি দেখেছিলেন তা সব আলোচনা করব। হয়তো এক ফেজে নাও হতে পারে। আমাদের সব থেকে বেশি প্রশ্ন যদি এনসিয়েন্ট আসাম থেকে, আসামের হিস্ট্রি থেকে তৈরি হয় তা হচ্ছে ভাস্কর বর্মন থেকে হয়। তা ভাস্কর বর্মন হচ্ছেন বর্মন ডাইনেস্টির সর্বশেষ রাজা, সবথেকে পাওয়ারফুল রাজা, সবথেকে গ্রেট রাজা হচ্ছেন ভাস্কর বর্মন। ওনার থেকে আমরা কী করব, অনেকটা প্রশ্ন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করব নেক্সট ফেজের মধ্যে। কিছু সময়ের মধ্যেই আমি নেক্সট ফেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আরও একটি ফেজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই ফেজের মধ্যে আমরা সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে আস্কিং করা হয় যে কিং থেকে কামরূপের বর্মন ডাইনেস্টির, এই বর্মন ডাইনেস্টির যে কিং হচ্ছেন ভাস্কর বর্মন, এই ভাস্কর বর্মন থেকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব বিলকুল। তারপর আমাদের বর্মন ডাইনেস্টি কমপ্লিট হয়ে যাবে। 2-3টি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই জায়গায়। এবং তারপর আমরা শুরু করব মালেচ্চা ডাইনেস্টি, এবং আরেকটি ফেজের মধ্যে আশা করি মালেচ্চা ডাইনেস্টি, পালা ডাইনেস্টি কমপ্লিট হয়ে যাবে। তো এই ফেজের মধ্যে আমরা দেখব ভাস্কর বর্মন হচ্ছেন, ওনাকে কুমার ভাস্কর বর্মনও বলা হয়, কখনো মনে রাখবেন। তো ভাস্কর বর্মন হচ্ছেন 13তম রুলার অফ বর্মন ডাইনেস্টি, অর্থাৎ সব থেকে শেষ রুলার। এরপরে আর বর্মন ডাইনেস্টি শেষ হয়ে যায়। তো সব থেকে শেষ রুলার হচ্ছেন ভাস্কর বর্মন। আর ভাস্কর বর্মনের কখনো টাইম পিরিয়ড জিজ্ঞাসা করা হয়, তো 600 থেকে 650 পর্যন্ত ভাস্কর বর্মনের টাইম পিরিয়ড, এই কটাতেই মনে রাখবেন। তো 13তম রুলার হচ্ছেন ভাস্কর বর্মন, 600 থেকে 650 অবধি পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বর্মন ডাইনেস্টি 650 কমন এরা পর্যন্ত, অথবা 650-এ গিয়ে শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা দেখব উনি টাইটেল পেয়েছিলেন যে ওনাকে কুমার রাজা বলা হতো, ওনাকে কুমার রাজা বলা হতো। প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে কামরূপের বা বর্মন ডাইনেস্টির অথবা কামরূপের এনসিয়েন্ট আসামের মধ্যে কোন রাজাকে কুমার রাজা বলে জানা যেত? উনি হচ্ছেন ভাস্কর বর্মন। তারপর হচ্ছে হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হর্ষবর্ধন অফ গুপ্তা ডাইনেস্টি। তো এই কথা মনে রাখবেন, কখনো এক্সামের মধ্যে আসে যে ভারতবর্ষের কোন রুলারের সময়, কোন রুলার যখন রুল করছিলেন তখন হিউয়েন সাং ভারতবর্ষের মধ্যে এসেছিলেন, তিনি হচ্ছেন হর্ষবর্ধন। মনে রাখবেন, এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়। ভাস্কর বর্মনের সময় হর্ষবর্ধন ছিলেন ভারতের রুলার, আর ভাস্কর বর্মন তো শুধু ছিলেন এই আসামের একজন রুলার, আর হর্ষবর্ধন ছিলেন গুপ্তা ডাইনেস্টির একজন রুলার। হর্ষবর্ধনের কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক আসামের রুলার ছিলেন, কামরূপের রুলার ছিলেন ভাস্কর বর্মন। আর ওই সময় হিউয়েন সাং চায়না থেকে ভারতের মধ্যে এসেছিলেন। এই হচ্ছে মেইন কনসেপ্ট। তো হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হর্ষবর্ধন অফ গুপ্তা ডাইনেস্টি। গুপ্তা ডাইনেস্টির হর্ষবর্ধনের সমসাময়িক, তখনকার সময়ে আসামের বর্মন ডাইনেস্টির শেষতম রুলার হচ্ছেন ভাস্কর বর্মন, যাকে আমরা কুমার রাজা বলে জানি, অথবা কুমার ভাস্কর বর্মনও বলা হয়। এ হচ্ছে আমাদের কনসেপ্ট। হি ওয়াজ মেড ফ্রেন্ডশিপ উইথ হর্ষবর্ধন। এই জায়গায় একটি প্রশ্ন তৈরি হয় যে কামরূপের কোন রাজা গুপ্তা ডাইনেস্টির রাজাদের সাথে সর্বপ্রথম ফ্রেন্ডশিপ করেছিলেন, অর্থাৎ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন? তিনি হচ্ছেন ভাস্কর বর্মন। এই জায়গায় প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে কামরূপের কোন রাজা সর্বপ্রথম গুপ্তা ডাইনেস্টির রাজাদের সাথে হাত মিলিয়েছিলেন? তিনি হচ্ছেন ভাস্কর বর্মন। কার সাথে হাত মিলিয়েছিলেন? তিনি হচ্ছেন হর্ষবর্ধন। এই হচ্ছে আরও 2-3টি প্রশ্ন এই জায়গা থেকে তৈরি হতে পারে, এই জন্য কনসেপ্টটি মনে রাখবেন। তারপর হচ্ছে নেক্সট, হিউয়েন সাং ভিজিটেড আসাম ডিউরিং দ্য রিজিয়ন অফ হিম। অর্থাৎ এই ভাস্কর বর্মনের সময়ে কখনো এক্সামে আসতে পারে আসামের মধ্যে কখন ভিজিট করেছিলেন সেম, আর কামরূপের মধ্যে কখন ভিজিট করেছিলেন সেমই কথা। অর্থাৎ তখন এই প্রশ্ন ক্রিটিক্যাল করার জন্য একটু গুড়িয়ে দিতে পারে, তখন আপনাদের কনফিউশন ক্রিয়েট হবে। এই জন্য আমি আসাম লিখেছি। আসামের তো যখন শাসক ছিলেন ভাস্কর বর্মন, আর তখন যদি আসামে আসা হয় কামরূপে আসা হয় একই কথা হবে। তো হিউয়েন সাং আসামের মধ্যে এসেছিলেন যখন ভাস্কর বর্মনের রাজত্ব চলছিল আসামের মধ্যে। তিনি হচ্ছেন বর্মন ডাইনেস্টির 13 অর্থাৎ শেষতম রাজা। আর সময়টা হচ্ছে 640 AD-তে এসেছিলেন। মনে রাখবেন 640 AD-তে এসেছিলেন, অর্থাৎ ভাস্কর বর্মনের এরপর আরও 10 ইয়ার্স উনি রাজত্ব করেছিলেন। 640 AD-তে এসেছিলেন হিউয়েন সাং চায়না থেকে ভারতের মধ্যে ভ্রমণা অর্থাৎ ট্রাভেলার হিসাবে। তারপর নেক্সট কনসেপ্ট হচ্ছে
শিলাভদ্রা উনি ছিলেন নালন্দা ইউনিভার্সিটি, যাকে আমরা বর্তমানে বলি। এই নালন্দার উনি একজন ফেমাস টিচার ছিলেন। শিলাভদ্রা ওয়াজ দ্য ফেমাস টিচার অফ নালন্দা। এই জায়গায় আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি। এই জায়গায় কিন্তু আরেকটি কনসেপ্ট রয়েছে, দুইটি প্রশ্ন। যে প্রশ্ন যদি আসে শিলাভদ্রা কে ছিলেন, তিনি হচ্ছেন ফেমাস টিচার অফ নালন্দা, নাম্বার 1। তারপর ওই শিলাভদ্রার শিলাভদ্রা উনি অ্যাডভাইস করেছিলেন হিউয়েন সাংকে যাতে কামরূপে একবার ভিজিটে আসেন। এই জন্য হিউয়েন সাং এই চায়নার পরিব্রাজক, যাকে আমরা ভ্রমণার বলি, উনি এই শিলাভদ্রার অ্যাডভাইসে ভারতের মধ্যে এসেছিলেন। তারপর কামরূপের মধ্যে এসেছিলেন, কামরূপের ভাস্কর বর্মনের রাজার ডিউরিংয়ের সময়। মনে রাখবেন, হিউয়েন সাং এসেছিলেন, শিলাভদ্রা যিনি নালন্দার একজন টিচার ছিলেন ফেমাস, ওনার অ্যাডভাইসে, ওনার রিকোয়েস্টে, উনি রিকোয়েস্ট করেছিলেন হিউয়েন সাংকে, উনি ভারতবর্ষের মধ্যে এসেছিলেন। তারপর কনসেপ্ট আমাদের কি? তারপর কনসেপ্ট হচ্ছে দ্য বুক অফ হিউয়েন সাংয়ের বুক কি? হিউয়েন সাং যে ভারতবর্ষের মধ্যে এসে ভিজিট করে গিয়েছিলেন, তখন তিনি একটি বুক লিখেছিলেন। এই বুকটির নাম কি? এই বুকটি হচ্ছে সিইউকি। মনে রাখবেন, সিইউকি। হিউয়েন সাং ভারতে এসে, কামরূপে এসে যখন ভিজিট করে যান, তখন তিনি একটি বুক লিখেছিলেন। বুকটির নাম হচ্ছে সিইউকি। হি অ্যাকসেপ্টেড অনলি ওয়ান গিফট। তিনি অর্থাৎ এই হিউয়েন সাং ভাস্কর বর্মনের কাছ থেকে শুধুমাত্র একটি গিফট অ্যাকসেপ্ট করেছিলেন। এই গিফটটির নাম উনি ওনার বুকে লিখেছিলেন। যেহেতু চাইনিজ মানুষ, চাইনিজ ভাষায় লিখবেন, নাম লিখেছিলেন লালি। নামটি হচ্ছে লালি, যার মিন্স হচ্ছে এ ক্যাপ অফ ফুর। অর্থাৎ ওই যে আমরা পশম বলি, পশমের একটি ক্যাপ। এই ক্যাপটি ভাস্কর বর্মন হিউয়েন সাংকে দিয়েছিলেন। তখন ঠান্ডার মৌসুম ছিল, যাতে ঠান্ডা থেকে ওনার মাথাটি গরম থাকে, এই জন্য এই ক্যাপটি দিয়েছিলেন। আর এই ক্যাপটি হিউয়েন সাং অ্যাকসেপ্ট করেছিলেন। এই হচ্ছে আমাদের স্মল কনসেপ্ট, একদম ইজি কনসেপ্ট। আর জীবনে কনফিউশন ক্রিয়েট হবে না যে হিউয়েন সাং বুকটি লিখেছিলেন, তা হচ্ছে সিইউকি। এক্সামে আসতে পারে, ইম্পর্টেন্ট। এবং ওনাকে শুধুমাত্র উনি অনেকটা গিফট দেওয়া হয়েছিল, অ্যাকসেপ্ট করেছিলেন শুধুমাত্র একটি, তা হচ্ছে একটি ক্যাপ, যা উনি ওনার বাসায় বুকের মধ্যে লিখেছিলেন লালি। এই কথাটিও মনে রাখবেন। তারপর হচ্ছে ওনার বুকের মধ্যে আরও কিছু ইনফরমেশন লিখেছিলেন, যে ইনফরমেশনগুলো আমি এই জায়গায় ব্র্যাকেটের মধ্যে লিখেছি। ইনফরমেশন হচ্ছে উনি লিখেছিলেন 10,000 এলাই মিন্স, ওনার বুকের মধ্যে চাইনিজ ভাষায় লিখেছিলেন 10,000 এলাই মিন্স হইল গিয়া ইকুয়াল টু হলো 1700, অর্থাৎ 1700 মাইলস। অর্থাৎ চায়না থেকে উনি 1700 মাইল ভ্রমণ করে কামরূপে এসেছিলেন। উনি যে জায়গা থেকে এসেছিলেন কামরূপের মধ্যে, উনি 1700 মাইলস এসেছিলেন। অথবা কেউ বলছেন যে 1700 মাইলস হচ্ছে কামরূপের এলাকা। এই দুইটি এই জায়গায় প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে 1700 মাইলস হচ্ছে 2720 কিলোমিটার। অর্থাৎ কেউ বেশিরভাগ বলা হয় যে এই 17 মাইলস হচ্ছে কামরূপের এলাকা এত বড় ছিল। ইনি এই কথাটি ওনার বুকের মধ্যে লিখেছিলেন, যে বুকটির নাম হচ্ছে সিইউকি। এই হচ্ছে নাম্বার 1 কনসেপ্ট আমাদের চাইনিজ ভ্রমণকারীর থেকে। চাইনিজ ভ্রমণকারী আরেকজন এসেছিলেন ভারতবর্ষের মধ্যে ইন দ্য সেম টাইম, অর্থাৎ এই ভাস্কর বর্মনের সময়ে। আরেকজনের নাম হচ্ছে লাইপিও। উনি এসেছিলেন, আরেকজন চাইনিজ ভ্রমণকারী ভারতবর্ষের মধ্যে। ওনার থেকে প্রশ্ন একটি আসে যে যদি বলে এই লাইপিও কখন এসেছিলেন, তখন বলবেন ভাস্কর বর্মনের সময় এসেছিলেন, কামরূপের মধ্যে ঘুরেছিলেন, ভিজিটেড আসাম ইন দ্য সেম টাইম। তারপর ভাস্কর বর্মন থেকে আরেকটি প্রশ্ন তৈরি হতে পারে, ভাস্কর বর্মন ওয়ারশিপ কাকে করতেন, অর্থাৎ পুজো করতেন কার? তিনি শিবার পুজো করতেন, অর্থাৎ শিব যে রয়েছেন ওনার পুজো করতেন ভাস্কর বর্মন। এক্সামের মধ্যে আসতে পারে ভাস্কর বর্মন কার পুজো করতেন? তিনি শিবা এর পুজো করতেন। এই জায়গায় দুইটি বা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন আমি লিখেছি। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। এগুলি আমাদের কমপ্লিট হয়ে গেলে এই ফেজ আমাদের বার্মান ডাইনেস্টি কমপ্লিট হয়ে যাবে। তারপরে মালাচ্চা ডাইনেস্টি থেকে বেশি কিছু আসে না, এবং আমাদের পালা ডাইনেস্টি থেকে আমরা আরেক ফেজের মধ্যে বিলকুল আলোচনা করে নিব। আমাদের বিলকুল এনসিয়েন্ট আসামের হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রশ্ন দেখতে পাচ্ছেন, হু ওয়াজ দ্য কম্পোজার অ্যান্ড রাইটার অফ দ্য নিদানপুর কপার প্লেট ইনস্ক্রিপশন। নিদানপুর কপার প্লেট একটি ইনস্ক্রিপশন রয়েছে, লিপি রয়েছে। এই লিপির রাইটারকে, কম্পোজারকে, এই লিপির রাইটার হচ্ছেন, কম্পোজার হচ্ছেন বাসু বর্মন। মনে রাখবেন এই লিপির নিদানপুর কপার প্লেট ইনস্ক্রিপশন, এই লিপির রাইটার হচ্ছেন বাসু বর্মন। তারপরে মাস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি বলবো, 3টি স্টারে যদি দেওয়া হয় তাহলে আমি 3টি স্টার এই প্রশ্নের এগেনস্টে দিতে পারবো, এত ইম্পর্টেন্ট। যা দ্য উমাচল রক ইনস্ক্রিপশন, এই উমাচল রক ইনস্ক্রিপশনটি হচ্ছে, অর্থাৎ উমাচল পাথরের মধ্যে যে লিপি লেখা হয়েছে তা হচ্ছে ইজ দ্য আর্লিয়েস্ট ইপিগ্রাফিক ডিসকভারি ইন আসাম। আসামের মধ্যে সব থেকে
প্রথমের ইপিগ্রাফিক ডিসকভারি হয়েছিল, খোঁজ হয়েছিল, তা হচ্ছে কি, তা হচ্ছে উমাচল রক ইনস্ক্রিপশন। এইগুলো এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে যে আসামের মধ্যে সবথেকে আর্লিয়েস্ট ডিসকভারি ইপিগ্রাফিক ডিসকভারি কী রয়েছে, তা হচ্ছে ইপিগ্রাফিক কি, ইপিগ্রাফিক যেগুলো চিহ্ন দিয়ে কোনো একটি নিদর্শন দেওয়া হয়, চিহ্ন দিয়ে লেখা হয়, তা হচ্ছে ইপিগ্রাফিক। তো ইপিগ্রাফিক সবথেকে আর্লিয়েস্ট ডিসকভারি কোনটি, তা হচ্ছে উমাচল রক ইনস্ক্রিপশন। এগুলি হচ্ছে আমাদের এই আজকের এই ফেজের মধ্যে আমাদের বর্মন ডাইনেস্টি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা শালস্তম্ভ ডাইনেস্টি অ্যান্ড পালা ডাইনেস্টি ক্লিয়ার করব। কিছু সময়ের মধ্যেই আমরা আরও একটি ফেজ নিয়ে আসছি। এই ফেজের মধ্যে যদি কমপ্লিট না হয় আরও একটি ফেজে দিয়ে আমরা শালস্তম্ভ অ্যান্ড অলসো পালা ডাইনেস্টি ক্লিয়ার করব। আশা করি এই বর্মন ডাইনেস্টি থেকে আর কখনও জীবনে আপনাদের ডাউট থাকবে না। বিলকুল কিং সহ সবটুকু আমরা আলোচনা করেছি, বেসিক থেকে শেষ অবধি পর্যন্ত, ভাস্কর বর্মন অবধি পর্যন্ত।